প্রিয়া দমে যায়, মাথা নিচু করে বসে থাকে। অন্তু আবার বলে, তোকে আর জ্বালাবো না, তোর চোখের সামনেও আসবো না। নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখবো। শুধু তুই দূরে থাক আমার থেকে। তোকে দেখলে ঠিক থাকি না আমি, ভেতরে তোলপাড় হয়। নিয়ন্ত্রণ হারিয়েছে আমার, মরে যেতে ইচ্ছে করে। কথাটা শেষ হতেই প্রিয়া লাফ দিয়ে উঠে দাঁড়ায়। চিকচিক করে ওঠে চোখের কোটর, অবাক নেত্রে তাকিয়ে থাকে অন্তর দিকে। অন্তু ঝড় বস্তুর ন্যায় বসে আছে। তার প্রতিটা কথায় কি যেন ছিল যা প্রিয়াকে নাড়িয়ে দিতে বাধ্য করেছে। প্রিয়া শুকনো ঢোক গিলে নিজেকে শান্ত করলেও কাপা স্বরে কোনো মতে বলল, ঠিক আছে, আর আসবো না তোমার সামনে। বলতে দেরি ঘর থেকে বেরিয়ে যেতে দেরি হলো না। যেমন চঞ্চল পায়ে ঘরে এসেছিল, তার থেকেও দ্বিগুণ তাড়ায় চলে গেল সেখান থেকে। অন্তু একইভাবে বসে রইল চেয়ারে। ছেলেদের হুটহাট ভেঙে পড়তে নেই, অথচ অন্তু প্রতিবারই ভেঙে পড়ে তার অন্তপ্রিয়ার সামনে। এই ভাঙাচোরা কি কখনো জোড়া লাগবে না? ক্যালেন্ডারের পাতায় এখন আশ্বিনের রাজ। এই মাস পরেই আসবে হেমন্তকাল। শরৎকালের মায়া ছেড়ে প্রকৃতি পার রাখবে হেমন্তে। কেটে গেছে পুরো 2টো সপ্তাহ। গুনে গুনে 14 দিন কেটে গেছে। এই 14 দিনে কোনো ঘটনা বা দুর্ঘটনা কিছুই ঘটেনি। কারো কারো দিন কেটেছে সুখের ভেলায় ভেসে ভেসে, কারো কারো আবার গহীন যন্ত্রণায় ছটফট করতে করতে। দুঃখ কষ্ট নিয়েই জীবন। দুটিরই সামঞ্জস্য বজায় রেখে দিনগুলো তার গতিতেই চলেছে। তবে আজকের বিষয়টা একটু ভিন্ন। আজ খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছে। পার্থ পুষ্পর জীবনে নয়, দুর্ঘটনা ঘটেছে প্লেবয় খ্যাত হৃদয় নামক ছেলেটার সাথে। ভালোবাসা ছোট্ট একটা শব্দ হলেও এর শক্তি অনেক। এটি মানুষকে যেমন সুখ দিতে পারে তেমনি দুঃখ দিতে পারে। এবার কাউকে যেমন খারাপ করতে পারে তেমনি কাউকে ভালো করতে পারে। এক একটা সংজ্ঞায় ভালোবাসা এক এক রকম। এর বিবরণ দিতে চাইলে পুরো একটা উপন্যাস লিখে ফেলা যাবে। আমরা আর সেখানে না যাই। আমরা আসি আমাদের পার্থিব জীবনে। কোটখানো চুলগুলো উস্কো খুস্কো, চোখ মুখের হাল বেহাল, শার্টের জায়গায় জায়গায় ছিঁড়ে তাতে রক্ত বেরিয়ে এসেছে, হাত পা সব জায়গায় ছিঁড়ে গেছে। তার শরীরের ব্যথাকে সম্পূর্ণ উপেক্ষা করে সে অপেক্ষা করছে প্রিয়তমার জ্ঞান ফেরার। পাশে বসেই পার্থ দেখছে বন্ধুর বিধ্বস্ত অবস্থা। কি বলে যে তাকে সান্ত্বনা দেবে তার ভাষা নেই। সে চুপচাপ বসে থেকে বন্ধুর করুণ অবস্থা দেখছে। পাশে বসে আছে পুষ্প। সে কোনো মতে বলল, হৃদয় ভাই, সামলান নিজেকে, মোহর কিচ্ছু হবে না। আপনার শরীরের অনেক জায়গায় জখম হয়েছে। আপনি পার্থ ভাইয়ের সাথে যান, একটু কাটা জায়গাগুলো ভালোভাবে ড্রেসিং করে আনুন। হৃদয় মুখ তুলল না, ফ্লোরের দিকে তাকিয়ে রইল একইভাবে। একটু পর কথা বলল করুণ স্বরে, লাগবে না, ব্যথা নেই। এরপর আর জোর করার সাহস হলো না কারো। এমনিতেই হৃদয়ের অবস্থা ভালো নয়। কখন পাগলামো শুরু করে দেয় কে জানে। সকাল সকাল হৃদয় বাইক নিয়ে বেরিয়েছিল মোহর সাথে। কথা ছিল মোহকে ভার্সিটি পৌঁছে দিয়ে সে যাবে স্টুডিওতে। তবে কোথাও আর যাওয়া হলো না। মাঝ রাস্তায় ট্রাকের সাথে ধাক্কা লেগে দুজন ছিটকে পড়ে দুদিকে। সেখান থেকে মানুষজন ধরাধরি করে তাদেরকে নিয়ে আসে হসপিটালে। হৃদয়ের জ্ঞান ছিল, তবে মোহ জ্ঞান হারিয়েছে অ্যাক্সিডেন্টের সময়ই। তখন থেকে হৃদয়ের হৃদযন্ত্রের গতি বেড়ে গেছে দ্বিগুণ। ভয় কাজ করছে ভিতরে। একটা প্লে বয় খ্যাত ছেলে, যার কিনা মাসে মাসে 3-4টে করে গার্লফ্রেন্ড বদলে যায়, তার একটা মেয়ের জন্য বুক পুড়ছে। এ কি আদৌ সম্ভব? যার কাছে নারী মানে খেলনার বস্তু, তার কাছে আজ মোহ নামে এক সুন্দরী অনুভূতি। নারীরা খেলনার বস্তু নয়, নারী হচ্ছে পুরুষের হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতি। অপেক্ষা শুধু সেই একটি মাত্র নারীর জীবনে পদার্পণ করার। তাহলেই জীবন সুন্দর। রক্তাক্ত অবস্থায় মোহকে দেখে হৃদয়ের মনে হয়েছে তার ভেতর থেকে কিছু একটা হারিয়ে গেল বোধ হয়। এই মেয়েটার প্রতি তার একটা টান, এত ভালোবাসা থাকবে সেটা সে কল্পনাও করতে পারেনি। কি আছে এই মেয়েতে? আর 5টা মেয়ের মতোই তো। তবুও কেন মন বিভাগী হচ্ছে? এই প্রশ্নের উত্তর হৃদয় জানে না। শুধু জানে এই মেয়েটা তার অস্তিত্বের সাথে জুড়ে গেছে। প্রেমের প্রথম দিন থেকেই তার প্রতি আলাদা ভালো লাগা কাজ করে। তাকে দেখলেই মনে হয় সহজ সরল একটা মেয়ে। হৃদয়ের এক্স গার্লফ্রেন্ডগুলোতে কখনো এমন ফিল পায়নি যতটা মোহতে পেয়েছে। সে সবার থেকে আলাদা। হৃদয়ের কথার ধরন ভালো না, লুচু লুচু কথা বলে মেয়েদের সাথে ফ্ল্যাট করে সে। তবে আশ্চর্যজনক ব্যাপার, মোহর সাথে একবারও ফ্ল্যাট করতে পারেনি। সে এমন মেয়েই নয়। কিছু তো একটা আছে তার মাঝে, যার কারণে ছন্নছাড়া হৃদয়কে সে বোতল বন্দি করতে পেরেছে। হৃদয়ের বুক ভারী হয়ে আসে মোহর কথা ভাবতে গেলে। জীবনে চলার পথে মোহ নামক মেয়েটাকে তার চাই চাই। হসপিটালে এসে হৃদয় ফোন করে পার্থকে। পার্থ বাড়িতেই ছিল তখন। আসার সময় পুষ্পকে সব বলতে সেও সাথে চলে এসেছে।
তাদের কথা শুনে অন্তু প্রিয়াও সাথে এসেছে। অর্ণব, রকি, কার্তিককে ফোন করা হয়েছে, তারাও আসে। কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করার পর করিডোরে ভারী দুজোড়া পায়ের শব্দ এলো। সামনে তাকাতেই দেখলো অর্ণব আর কার্তিক আসে। ওরা আসতেই পুষ্প উঠে জায়গা করে দিল। অন্তু আর প্রিয়া দাঁড়িয়েই ছিল, তাদের পাশে গিয়ে দাঁড়ালো। অর্ণবরা এসে বসলো হৃদয়ের পাশে। আশ্বাস দিল তাকে যেন ভয় না পায়, মোহর কিছু হবে না। তবে তাদের সান্ত্বনায়ও কাজ হলো না। হৃদয়ের মাঝে হেলদোল দেখা গেল না। একটু পর পার্থ হৃদয়ের পিঠে হাত রেখে বলল, আমি বলবো না আমি তোর কষ্ট বুঝতে পারছি, কারণ সেটা বোঝার ক্ষমতা আমার নেই। আমরা মানুষের খুশিতে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারলেও দুঃখে সমানভাবে করতে পারি না। তোর কষ্ট হচ্ছে অনেক, আমি জানি, কিন্তু এভাবে ভেঙে পড়লে তো হবে না হৃদয়। তুই ভালো হ, তুই ঠিক থাকলে মোহ ঠিক হয়ে যাবে। হৃদয়ের বোধ হয় মন হালকা করতে ইচ্ছে হলো। হঠাৎ বন্ধুদের আশকারা পেয়ে হাউমাউ করে কেঁদে উঠল, ঝাঁপ দিয়ে জড়িয়ে ধরল পার্থকে। নোনা জলের স্রোত বইয়ে পাগলের মতো বিলাপ করে বলল, আমার কষ্ট হচ্ছে পার্থ, মোহকে আমার কাছে ফিরিয়ে দিতে বল। ও আমাকে রেখে কেন যাচ্ছে? ওকে ফিরে আসতে বল। একটা মেয়ে আমার জীবনে এভাবে ইফেক্ট করবে আমি কখনো ভাবিনি। তুই শুধু ওকে আমার কাছে ফিরে আসতে বল। কসম লাগে আমি কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না। কান্নার জন্য কথাগুলো অস্পষ্ট শোনা গেলেও সবাই ঠিকই বুঝল। হৃদয়ের এমন উন্মাদনায় তার বন্ধুরা অবাকও হলো বটে। এই ছেলেটা একটা মেয়ের জন্য সবার সামনে হাউমা করে কাছে, এটা মানতে একটু বেগ পেতে হচ্ছে তাদের। যে জিনিসের মতো মেয়ে বদলায়, তার জীবনেও নাকি সঠিক নারী এলো, সে তার জন্য এতটা মইনে রাখে। পার্থ অবাক হলেও মনে মনে হাসল, ভাবল বন্ধুকে চিনতে বোধ হয়ে ভুল করে ফেলেছে তারা। যার স্বভাব খারাপ বলে প্রিয়াকে ঘেঁষতে দিতে চাইতো না, তারা ধারে কাছে এসে একটা মেয়ের জন্য এতটা পাগল হতে পারে তা যেন কল্পনাতীত ছিল। অবশ্য ভালোবাসা এমনই, পার্থ নিজে এর শিকার। এটা মানুষকে কি থেকে কি করতে পারে তা পার্থর থেকে ভালো কে জানে। অদূরে দাঁড়িয়ে থেকে নিপুণ চোখে প্রিয়া দেখছিল হৃদয়ের আকুতি। মনে মনে বোধ হয় একটু হিংসে হলো। এই ভালোবাসাটা তার জন্য হলে কি খুব ক্ষতি হতো? যাক, যার কপালে যা নেই তা দেখে আফসোস করেও লাভ নেই। চোখের কোণে সদ্য আসা জলটুকু আঙুলের ডগা দিয়ে সন্তর পরে মুছে নিল সে। হঠাৎ পাশে তাকাতেই দেখল অন্তু অনুভূতিহীন চোখে তার দিকেই তাকিয়ে। অমনি বুকটা ধক করে উঠল, চোখে নামিয়ে নিল সাথে সাথে। মুহূর্তেই অস্থিরতা হানা দিল তার মাঝে। অন্তুর চেহারা দেখলে মাঝে মাঝে মনে হয় ছেলেটাকে ফিরিয়ে দিয়ে ভুল করছে না তো, আবার মনে হয় ভুল করবে কেন। অন্তুর সাথে কখনোই এমন সম্পর্ক হবে না যার জন্য মনে কোনো অনুভূতি নেই। তাকে ফিরিয়ে দেওয়ার ভুল কি আছে? প্রায় সময়ই এমন দোলাচলে ভোগে সে। মনে কেমন করে শুধু, এই মন কেমনের ওষুধ কি? কি করলে দোলাচল কাটবে কে জানে। মোহর জ্ঞান ফেরেনি, তবে ডক্টর কিছুক্ষণের জন্য তাকে দেখার পারমিশন দিয়েছে। সবাই কেবিনে গেছে মোহকে দেখতে, শুধু যায়নি অন্ত। কেবিনের বাইরে রাখা চেয়ারে বসে আছে সে। একটু পরে সুন্দর দুটো পা এসে থামলো অন্তুর সামনে। পা দুটো দেখেই বুঝলো এটা প্রিয়া। সে চোখ তুলে তাকালো না, এভাবেই ফ্লোরে তাকিয়ে রইল। এমনিতেও অন্তু প্রিয়ার সামনে যায় না ইদানিং। তার থেকে অন্তত পক্ষে 10 হাত দূরে থাকার চেষ্টা করে সব সময়। প্রিয়া কিছু বলে না, গিয়ে বসলো অন্তুর পাশে। সামান্য দূরত্ব বজায় রাখলো নীরবতার মাঝে। হঠাৎ বলে উঠল, দেখলে তো হৃদয় ভাই খারাপ না, সেও ভালোবাসতে পারে। অন্তু তাকালো প্রিয়ার দিকে। প্রিয়া সামনের দিকে চোখ ফিরিয়ে আছে। অন্তু ধীর কণ্ঠে বলল, হুম, দেখলাম। তুমি বলেছিলা হৃদয় ভাই ভালো না, প্লে বয়ও বলেছিলে, কিন্তু সে এতটাও খারাপ না। দেখলে না কেমন করে মহাপুর জন্য কাঁদলো। কথাটা বলতে গিয়ে প্রিয়ার গলা খানিকটা কেঁপে উঠল। অন্তু একইভাবে বলল, তোর ভালো লাগছে? ভালো লাগছে, আবার খারাপও লাগছে। ভালো লাগছে এটা জেনে যে হৃদয় ভাইও তার মনের মানুষ পেয়ে গেল, কিন্তু তার ভালোবাসার জন্য কত কষ্ট পাচ্ছে সে, এগুলো দেখলে একটু খারাপই লাগে। ও ব্যাপার না। অন্তু ভাবলেশীন আবার বলল, ও আচ্ছা, হৃদয় ভাইয়ের কষ্টে কষ্ট হয়তো, তাই না? হুম, একটু তো হচ্ছে। তাহলে আমি কি দোষ করলাম? অন্তর কণ্ঠ মলিন। প্রিয়া ঝট করে তাকায় তার দিকে, চোখে চোখ পড়ে দুজনের। সে চোখের ভাষা বুঝতে
আজ আর কষ্ট করতে হলো না প্রিয়ার। চোখে তাকাতেই তার ভেতরের ভাষা পড়ে ফেলা যাচ্ছে। কেমন করুণ দৃষ্টি তার। অন্তরও বলা প্রতিটা বাক্য এত গভীর হয় কেন? এত অসহায় কেন ছেলেটা? তার অসহায়ত্বের কারণ কি প্রিয়া নয়? অবশ্যই সেই দায়ী এমন শান্ত ভদ্র ছেলেটার চোখের আগতির মনের অসহায়ত্বের। নিজের কাছে নিজে প্রশ্নের করে হেরে গেল প্রিয়া। সে যে নিজেই দায়ী এসবের। অন্তু ফের বলল, তুই হৃদয় ভাইকে অনেক বুঝিস, তার মন পড়তে পারিস তাই না? তবে আমাকে কেন বুঝিস না? আমার মন কেন পড়তে পারিস না? আমি তো তোর সামনে আমার সমস্তটা খুলে রেখেছি, তবুও কেন পড়তে পারিস না আমায়? ঠিক এই কারণেই প্রিয়ার অন্তর মুখোমুখি হয় না। অন্তর প্রতিটা কথাই এখন মনে দাগ টানে। তাকে তো পড়ে ফেলা শেষ অনেক আগেই, কিন্তু প্রিয়া যে মানতে চায় না সে মনের ভাষা। সে মাথা নিচু করে বলল, পড়তে পারলে কি হবে? কার মনের ভাষা পড়ে আমার কি লাভ? সেটাই, তোর কোনো লাভ নেই। মনের ভাষা পড়তেই হয় লাভ লসের আশায়। সেখানে যদি লাভই না হয় তাহলে পরে কি করবি? প্রিয়া বুঝলো অন্তর অভিমান। একটু নড়ে চড়ে বসে নিচে তাকিয়ে বলল, এমন করে কেন বলছো? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আসলে আমি তো বলিনি আমার কষ্ট হচ্ছে। তুমি অনেক বদলে গেছো অন্ত ভাই। এতটা বদলে গেলে কি করে? যেভাবে অন্ধ বদলে অন্ধ হয়ে গেল, ঠিক সেভাবেই অন্তরের ভেতরটাও বদলে গেল। একটু স্বাভাবিক কেন হচ্ছ না? আমাদের মাঝে কোনো সম্পর্ক হওয়া সম্ভব নয়। বুঝতে পারছো না কেন? কে বললো বুঝতে পারছি না? বুঝতে পারছি তো। কোথায় বুঝছো? এই যে বুঝলাম। তুমি বুঝছো না আমি। অন্তু কথা কেড়ে নিল, কঠোর গলায় বলল, তুই যদি এখানে শুধু বোঝানোর জন্যই আসিস তবে যেতে পারিস, আমার সময় নেই। প্রিয়া আর কথা বাড়ালো না, আস্তে করে উঠে চলে গেল। অন্তু চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ল। আজকাল দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বের হয় না ভেতর থেকে। সব কেমন জমাট বেঁধে থাকে। কষ্টগুলো জমাট বাঁধতে বাঁধতে বুকটা কেমন ভারী হয়ে গেছে। এই ভার বুকটা একটু হালকা কবে হবে? এই বয়সে এমন ভারাক্রান্ত মন নিয়ে সে কী করে বাঁচবে? মোহর জ্ঞান ফিরেছে সন্ধ্যার দিকে। এখন বাজে রাত 8টা। পার্থ কেবলই পুষ্পকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল আবার হসপিটালের উদ্দেশ্যে। পুষ্প অবশ্য আসতে চায়নি, তবে পার্থ আর থাকতে দেয়নি। পুষ্পর চোখ দেখেই বুঝে ফেলেছে তার মাথা ব্যথা করছে। চোখ দুটো লাল হয়েছিল। এমনিতেই 2 দিন পর পর তার মাথা ব্যথা উঠছে কিছুদিন ধরে। আজ সারাদিন হসপিটালের পরিবেশে আবার মাথা নাড়া দিয়ে উঠেছে। পার্থকে এখন আর বলতেও হয় না পুষ্পর কী হয়েছে বা কী প্রয়োজন। তার বলার আগেই বান্দা বুঝে ফেলে, আর বুঝেই থামে না। তার পুরোপুরি যত্ন করে। বাইরের কেউ এসে যদি এগুলো দেখতো তবে নির্ঘাত বউ পাগলের ট্যাগ লাগিয়ে দিত পার্থর গায়ে। পার্থ একবার পুষ্পকে রেখে যেতে চাইছিল না, কিন্তু বন্ধুর এমন সময় সে ঘরে বসে থাকতে পারবে না কোনো মতেই। তাই ওদের নামিয়ে রেখেই আবার ছুটেছে হসপিটালের উদ্দেশ্যে। মোহর বাবা মাকে ফোন করে জানানোর পর তারাও এসেছে বিকেলের দিকে। তাদের দেখে মনে হয়নি তারা হৃদয়ের প্রতি খুশি বা মেনে নেবে তাকে। উল্টো হাবভাব এমন যেন হৃদয় ইচ্ছে করেই তার মেয়ের অ্যাক্সিডেন্ট করিয়েছে। এ নিয়ে আবার ঝামেলা হওয়ার আগে সব মিটমাট করতে হবে। এর আগে আর অবসর নেই পার্থর। দিনগুলো চলছে দিনের গতিতে। সে চলাতে কোনো ব্যস্ততা নেই, তবে মানুষের জীবন এই দিনের ফেরে ভীষণ ব্যস্ত। তেমনই ভীষণ ব্যস্ত একজন মানুষ পার্থ। বাসা থেকে স্টুডিও, স্টুডিও থেকে এখান থেকে সেখানে, মানে খুবই কর্মচঞ্চলতায় কাটছে তার জীবনের গতি। ইদানিং আবার নিজেদের অফিসেও যাচ্ছে সময় পেলে। আশরাফ সাহেব ও অহনা বেগম একা আর কত করবেন? এবার ছেলেদেরও ব্যবসার হাত দেওয়া দরকার। অন্তু এখনও ছোট, পড়ালেখা শেষ হলেই না হয় হাত দেবে। কিন্তু পার্থর তো যথেষ্ট নলেজ আছে বিজনেস নিয়ে। এজন্য তিনি চাইছিলেন একটু একটু করে এবার সে বুঝে নিক তার কোম্পানি। যদিও পার্থ প্রথমে নারাজ ছিল ব্যবসায় নামার জন্য, তবে পুষ্প বুঝিয়ে শুনিয়ে একটু রাজি করিয়েছে। সেই সুবাদেই কয়েকদিন অন্তর অন্তর সে যায় অফিসে। আজ আর অফিসের দিকে পা মারাবে না, আজ স্টুডিওতেই যাবে। সাথে অর্ণবের বিয়ের জন্য কিছু কাজ নফটিয়ে আসবে। সকালের মধ্যভাগ এখন। চৌধুরী পরিবারের সকলে বসেছেন সকালের নাস্তা করার জন্য। সাথে আজ আশরাফ সাহেব ও অহনা বেগমও আছেন। রুবি এবং পুষ্প মিলে সব খাবার এনে টেবিলে রাখলো। ব্যস্ত হাতে এক একজনের প্লেটে ভাত তুলে দিচ্ছে পুষ্প। সবাইকে দিয়ে এবার এলো পার্থর কাছে। তার প্লেটে ভাত দিতে তার উপর চিংড়ি মাছের তরকারিটাও দিয়ে দিল।
অমনি পার্থর ভ্রু কুঞ্চিত হলো, সাথে হতভম্ব হলো সকলে। যারা এটা খেয়াল করলো তারা সকলে অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে পুষ্পর দিকে। পুষ্প ঘুরে ফিরে সকলের অমন চাহনি দেখে ভড়কে গেল কিছুটা, অপ্রস্তুত হয়ে বলল। কিছু হয়েছে? পূর্ণিমা বেগম হেসে উঠলেন, বললেন, কি হবে আবার? কি করছিস দেখ? কথাগুলো বলে তিনি ইশারা করলেন পার্থর প্লেটের দিকে। পুষ্প সেদিকে তাকালো, কিন্তু তেমন বিশেষ কিছু খুঁজে পেল না। কিছু না বুঝে আবারও বলল। কি করেছি বড়াম্মু? সব তো ঠিকই আছে। এবার সকলে তাকালো পার্থর প্লেটে। চিংড়ি মাছে তার প্রচুর অ্যালার্জি। ছোটবেলায় একবার চিংড়ি খাওয়ায় মায় প্রায় মরার দশা হয়েছিল। সেই থেকে চিংড়ি খাওয়া বাদ দিয়েছে বললে এটা খাওয়া নিষেধ তার। সাথে অন্তু এই রোগটা পেয়েছে, তার দাদারও নাকি এই সমস্যাটা ছিল। বংশগত কারণেই বোধহয় এখনও এই সমস্যা তাদের শরীরে বইছে। আর এই কথাটা বাড়ির ছোট বড় সবাই জানে, পুষ্প নিজেও জানে অনেক আগে থেকেই। তবে আজ এরকম কাণ্ড দেখে সবার কাছেই বিষয়টা অস্বাভাবিক লাগলো। পুষ্পর এমন খামখেয়ালি দেখে কপাল চাপড়ালো প্রিয়া, বলল। বাবু, তুমি পার্থ ভাইয়ের প্লেটে চিংড়ি মাছটা কেন দিলে? ভাইয়ের অ্যালার্জি আছে মনে নেই নাকি? পুষ্প একটু চমকালো বোধ হয়, তড়িঘড়ি করে বলল। আপনার অ্যালার্জি আছে? আল্লাহ! আচ্ছা, ওটাতে হাত দিয়ে না, আমি অন্যটা দিয়েছি আপনাকে। হড়বড় করে ধরে প্লেটটা পাল্টে দিতে, তবে প্লেটটা টেবিল থেকে আর উঠাতে পারল না। তার আগে খপ করে হাতটা ধরে ফেলল পার্থ। নিজের পাশের খালি চেয়ারটা দেখিয়ে বলল। বস এখানে। পুষ্প না বসে বলল। না না, আগে আপনার থালাটা চেঞ্জ করে দিই। আপনার তো অ্যালার্জি আছে। প্রয়োজন নেই, আমি বসতে বলেছি। পুষ্প বসবে কিনা বুঝতে পারছে না। সকাল সকালে কি ভুল করে বসলো, একটুও খেয়াল করলো না যে পার্থ চিংড়ি খায় না। মন কোথায় থাকে কে জানে। পুষ্প দাঁড়িয়ে আছে বলে আশরাফ সাহেব বললেন। পুষ্প বসে পড়ল পার্থর দেখানো চেয়ারে। পার্থ তখনও হাত ছাড়েনি তার। পুষ্প বসতেই তার প্লেটটা ঠেলে পুষ্পর সামনে রাখলো, খুবই নরম কণ্ঠে বলল। এটাই তুই বস। পুষ্প অপরাধ বোধে মাথা নিচু করে ফেলল, চোয়াল ঠেকিয়ে দিল গলার ভাঁজে, ছোট্ট করে বলল। সরি। পার্থ স্বাভাবিকই ছিল, তবে পুষ্পর সরি বলায় রাগ হলো একটু। সে কি এটার জন্য তাকে বকবে নাকি? ভুল হতেই পারে, তবে এই ভুলটা তার কাছে খুব সহজ ভুল মনে হচ্ছে না। পুষ্পর কিছু তো একটা হয়েছে, না হলে অমন ভুল ও কখনোই করবে না। পার্থ কথা বাড়ালো না, সরির উত্তর দিয়ে বলল। সরি চাইনি, খেতে বলেছি। সে নিজের জন্য আরেকটা প্লেট নিয়ে নিজেই নিজের খাবার নিয়ে নিল এক হাতে। তখনও পার্থ তার হাত ধরে রেখেছে। পুষ্প খাচ্ছে না বলে পার্থ গম্ভীর গলায় জিজ্ঞেস করল। কি হলো, খাচ্ছিস না কেন? পুষ্প হাতের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল। হাত তো আপনি ধরে রেখেছেন, খাবো কি করে? পার্থ হাতের দিকে তাকিয়ে দেখল সত্যি এখনও ধরে রেখেছে। এরপর ছেড়ে দিল হাতটাকে। ওপাশ থেকে প্রান্ত মেজাজ খুইয়ে বলে উঠল। যেখানে সেখানে এভাবে ফুলাপুর হাত ধরবে না তো ভাল লাগে না আমার। পার্থ চোখ মুখ কুঁচকে কপাল গুটিয়ে বলল। আমার বউ, আমি যেখানে খুশি তার হাত ধরবো, তোর কি? তোর ভাল লাগে না দিয়ে আমি কি করব? প্রান্ত আস্ত একটা চিংড়ি মুখে পুড়ে চিবাতে চিবাতে বলল। হুহ, এখন আসছে আমার বউ বলতে। ফুলাপু তোমার বউ হওয়ার আগেই আমার ফুল। পার্থ ধমকে উঠল তৎক্ষণাৎ। খবরদার, ফুল বলবি না ওকে, আমি বারণ করেছি না? আমি বলবোই, তুমি কেন এখন? প্রান্ত, ধমকে উঠলেন অহনা বেগম। গুরু গম্ভীর কণ্ঠে ভড়কে গেল প্রান্ত, চুপ হয়ে গেল। সাথে সাথে অহনা বেগম বললেন। পার্থ আগুনে ঘি ঢেলে বলল। প্রান্ত কাঁদো কাঁদো হয়ে বলল। পার্থ গম্ভীর মুখেই বলল। খাবার খাওয়ার সময় এত কথা কেন? ও বড় ভাই না তোমার? ভাইয়ের সাথে ঝগড়া করে কেউ? এক কাজ করো কাকিমা, ওকে বোর্ডিংয়ে পাঠিয়ে দাও, তাহলেই ভালো হবে ও। ভাইয়া, ফুলাপুকে আর ফুল ডাকবো না, তবুও বোর্ডিংয়ে দিও না। প্রমিস? পাক্কা প্রমিস? এক ফুলকে নিয়ে দুই মালির ঝগড়া নিয়ে হাসল সকলে। পুষ্প প্রান্তকে শুধিয়ে বলল। তুই আমাকে ফুল বলেই ডাকবি প্রান্ত? তোর ভাইয়ার কথা শোনার দরকার নেই। পার্থ পুষ্পর দিকে সরু চোখে তাকিয়ে কিছু বলতে নেয়, তার আগেই পুষ্প উঠে দৌড় দেয় ওয়াশরুমের দিকে। হুট করে কি হলো বুঝতে পারল না কেউ। পার্থ খাবারে হাত দিয়ে রেখেছিল, সেই প্লেটেই হাত ধুয়ে উঠে গেল, সবার উদ্দেশ্যে বলে গেল। তোমরা খাও, আমি দেখছি। পুষ্পর পিছু পিছু বেসিনে এসে দেখল পুষ্প বেসিনে ঝুঁকে বমি করছে। পার্থ গিয়ে পেছন থেকে তাকে আগলে নিল। চিন্তার ভাঁজ পড়ে গেল কপালে, বুকের গতি থেমে গেল। হঠাৎ কি হলো, এভাবে কেন বমি করছে বুঝতে পারছে না। দিশেহারা হয়ে হন্যের মতো বলল। ফুল, কি হয়েছে? ভমিট হচ্ছে কেন?
বেসিনের ট্যাপ ছেড়ে দেয়া, খালি পেটে সকালে কিছুই বের হলো না পানি ছাড়া। তবে সব উগলে দেওয়ার ঝাঁকুনিতে শরীর দুর্বল হয়ে পড়ল। ভর ছেড়ে দিল পার্থর হাতে। পার্থ দু হাতে তাকে আগলে আছে। পুষ্পর চোখ বুজে আসছে বলে মুখ চাপড়ে বলল, ফুল বেবি, কি হয়েছে? কেন এমন করছিস? শরীর খারাপ করেছে? চোখ খোল ফুল। পুষ্প চোখ খুলল না, উল্টো চোখ বুজে সমস্ত শরীর ছেড়ে দিল পার্থর ওপর। পার্থর সাথে সাথে কোলে তুলে নিল তাকে। ভয়ে চিৎকার করে ডাকলো অন্তকে। অন্ত, ডাক্তারকে কল কর, তোর ভাবি জ্ঞান হারিয়েছে। অন্ত, চাচু প্লিজ কল দ্য ডক্টর। পুষ্পকে কোলে করে নিয়ে গেল লিভিং রুমে, শুইয়ে দিল তাকে সোফার ওপর। সামনের ফ্লোরে হাঁটু মুড়ে বসে পুষ্পর মুখ ঝাঁকিয়ে বার কয়েক ডাকলো তাকে। ফুল, ফুল চোখ খোল ফুল, প্লিজ চোখ খোল, এভাবে ভয় দেখাস না প্লিজ। ততক্ষণে সকলে ঘিরে ধরেছে তাদের। পূর্ণিমা বেগম কেঁদে ফেলেছেন। প্রিয়া সোফায় বসে পুষ্পর পায়ের তালু ঘষে। আশরাফ সাহেব ফোন করছেন ডক্টরকে। পার্থ পুষ্পর হাতের তালু ঘষে আর পাগলের মতো ডাকছে তাকে। অন্তু পানি নিয়ে এলো, মুখে পানি ছিটিয়ে দেওয়া হলো, তবুও পুষ্পর জ্ঞান ফিরল না। এতে করে আরও ভয় পেল সকলে। পার্থর হার্ট মনে হয় না তার কাছে আছে। এমন করে বিট করা মিস করছে যেন দম বেরিয়ে যাবে এক্ষুনি। নিঃশ্বাস ভারী হচ্ছে, দু চোখে তার ভয়, কাতরতা। এ বুঝি তার প্রাণভ্রমর উড়ে গেল তাকে একা ফেলে। বিছানায় নিথর দেহটাকে যত্ন সহকারে শুইয়ে রাখা হয়েছে। আশেপাশে শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। সকলে পুষ্পকে ঘিরে আছে, অথচ তার কোনো হুঁশ নেই। তার মাথার এক পাশে আছে পার্থ, অন্য পাশে প্রত্যয় সাহেব। মেয়ের অসুস্থতার খবর শুনে অস্থির হয়ে ছুটে এসেছেন অফিস ছেড়ে। ডাক্তার এসে চেক আপ করে গেছেন অনেকক্ষণ আগে। বলে গেছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে, ভয়ের কিছু নেই। সাথে আরও একটি খুশির খবর দিয়ে গেছেন। জ্ঞানহীন মেয়েটির ভেতরে বাস করছে আরেকটি প্রাণ। মা হতে চলেছে পার্থর সুখফুল। সে খবর শুনে ভয়ের বদলে সবার চোখে নেমে এসেছে বিস্ময়, খুশির ঢল। এক একজন পারছে না তো কেঁদেই ফেলছে। প্রথমে যা ভয় পেয়েছিল, এখন আর তেমন ভয় নেই কারো মনে। প্রত্যয় সাহেব যখন এলেন তখনই তিনি পার্থর উপর হামলে পড়লেন। সব কিছুর জন্য দায়ী পার্থকেই করছিলেন। কারণে তিনি জানতেন পার্থ পুষ্পকে মেনে নেয়নি। যদিও পুষ্প তাকে কয়েকদিন আগেও বলেছিল পার্থ ভালো হয়ে গেছে, বদলে গেছে, তাকে আর কষ্ট দেয় না, অনেক যত্ন করে, ডিভোর্স নিয়ে যেন আর না আগায়। প্রত্যয়ও মেয়ের কথা বিশ্বাস করে খুশি হয়েছিলেন। ডিভোর্সের কাগজ বানিয়েই ফেলেছিলেন, কিন্তু পরে তিনি ক্যান্সেল করে দেন সব। কিন্তু এবার হঠাৎ মেয়ের অসুস্থতার কথা জেনে মাথায় সবার আগে পার্থর কথাই হাসে। ভেবেছিল বোধহয় ওই ভালো মানুষের নাটক করে মেয়েটাকে মারতে চাইছে, সেজন্য তিনি এসেই পার্থর মুখে ঘুষি মারে। এরপর কলার ধরে ঝাঁকিয়ে বলেছিলেন, জানোয়ার, বল আমার মেয়েকে কি করেছিস, কি করেছিস ওর সাথে বল। আমি জানি তুই ওর সাথে খারাপ কিছু করেছিস। আমার মেয়ে বলেছে আমাকে তুই ওকে সহ্য করতে পারিস না, তুই আমার মেয়েকে পছন্দ করিস না। তাহলে ভালো মানুষের নাটক কেন করেছিলি? ডিভোর্স দিয়ে দিতি, আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিতি। এখন আমার মেয়ের কিছু হলে তোকে আমি ছাড়বো না, মনে রাখিস। এই এক কথাই সকলের মাথায় যেন বাজ পড়েছিল। খুশি খুশি পরিবেশে যেন ঝড় চলল। সবার মানতে কষ্ট হচ্ছিল বিষয়টা, কিন্তু পার্থ কিছু বলল না, উল্টো শ্বশুর মশাইয়ের কথাই শান্ত হইল। তবে সে যখন মলিন কণ্ঠে বলল, আমি অপছন্দ করতাম, অবহেলা করতাম, ঘৃণা করতাম আপনার মেয়েকে, সবই করতাম, কিন্তু এখন করি না। এখন ভালোবাসি আমি তাকে। তখন সবাই অবাক হয়েছিল। পূর্ণিমা বেগমের মানতে কষ্ট হচ্ছিল যে পার্থ ঘৃণা করত পুষ্পকে, কষ্ট দিত তাকে। এই এক কথায় যেন সবকিছু সবার সামনে চলে এলো। যা এতদিন পুষ্প, পার্থ এবং গোটা কয়েক মানুষের জানা ছিল, তা এখন বাকি সবার জানা হয়ে গেল। প্রত্যয় সাহেব আবার তেড়ে আসতে চাইছিলেন। পার্থ হাত উঁচিয়ে থামিয়ে দেয় তাকে, শান্ত স্বরে বলে, যা বলার পরে বলবেন। আমার বউকে ঘরে নিয়ে যেতে হবে, শি ইজ প্রেগনেন্ট। আর এই বয়সে আপনি মেয়ের জামাইয়ের জন্য ডিভোর্স লেটার না বানিয়ে নিজের নাতি নাতনির জন্য কিছু বানান। শ্বশুর মশাইকে আসল কথা শুনিয়ে পুষ্পকে সোফা থেকে কোলে তুলে নেয়। তখন পূর্ণিমা বেগম বলেন, তুই পুষ্পকে ঘৃণা করতে পারত, ওকে কষ্ট দিতি। পার্থ পুষ্পকে কোলে করে দাঁড়িয়ে যায়, কণ্ঠ যথাসম্ভব মোলায়েম রেখে বলে, মা, আমি বলেছি করতাম। জোর করে বিয়ে দেয় আমি ওকে অনেক অপমান অবহেলা করেছি, কিন্তু উজ্জ্বল নক্ষত্রের মতোই একটি চিরন্তন সত্য হলো আমি ওকে ভালোবাসি মা। শি ইজ মাই এভরিথিং। আই লাভ হার ভেরি মাচ।
পুষ্পকে কোলের মাঝে রেখেই সবার সামনে তার কপালে চুমু খায় সে। সবাইকে উপেক্ষা করে নিয়ে যায় রুমে। ডক্টর এসে নিচে থেকে দেখেই খুশির খবর দিয়ে গেছে। এবার উপরে সবাই অপেক্ষা করছে আসল মালকিনকে তার খুশিটুকু শুনিয়ে দেয়ার, যার গর্ভে এতগুলো মানুষের খুশি ভালোবাসা বেড়ে উঠছে। এরপর আর প্রত্যয় সাহেব কিছুই বলেননি। অবশ্য মেয়ের প্রেগনেন্ট বিষয়টা সত্যিই খুশির, তবে তার মনের সংশয় এখনও কাটেনি। পুষ্পর জ্ঞান ফিরলেই সব ক্লিয়ার হবে। পুষ্পর হুঁশ এলো আরও 10 মিনিটের মাথায়। ক্লান্ত চোখ দুটো পিটপিট করে খুলল। চোখের সামনে প্রথমে ভেসে উঠল পার্থর চকচকে চেহারা। পাশে তাকাতেই দেখল তার বাবাও তার দিকে মায়া চোখে তাকিয়ে। হঠাৎ হুঁশে আসায় কিছুই বুঝল না কি হয়েছে। খানিক বাদে এসে উঠে বসতে চাইলে দুপাশ থেকে বাবা এবং স্বামী তাকে ধরে ওঠালো। বাকি সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। কি বলবে কিভাবে বলবে বুঝতে পারছে না। খুশির কারণে কথাই বন্ধ হয়ে গেছে। পুষ্পকে বেরিয়ে হেলান দিয়ে বসালে এরপর পার্থই সবার সামনে তার কানের কাছে গিয়ে বলল, কংগ্রাচুলেশনস মাই ফ্লাওয়ার, ইউ আর প্রেগনেন্ট। পুষ্প ঝট করে তাকালো পার্থর চোখে। এটুকু কথাই তার চোখে জল আনিয়ে দিয়েছে। অবাক নেত্রে তাকিয়ে আছে পার্থর দিকে, যেন বিশ্বাসই হচ্ছে না কথাটা। পুষ্পকে এরকম অবাক হতে দেখে পার্থ হাসল। বাকিরা মিটিমিটি হেসে দিল। পূর্ণিমা বেগম এগিয়ে এসে পুষ্পর মাথায় হাত রেখে বললেন, সুখী ও মা, নিজের যত্ন রাখ, আর ভিতরে যে বড় হচ্ছে তারও যত্ন কর। বেঁচে থাক তোরা। দোয়া করি আল্লাহ তোদের দীর্ঘায়ু করুক। পুষ্পর চোখে জল। নিজের মাঝে কেমন অনুভূতি হচ্ছে। একে একে সবাই তাকে শুভেচ্ছা জানালো, দোয়া করলো মন থেকে। প্রিয়া প্রান্ত পারছে না তো নাচতেই শুরু করে দিচ্ছে। প্রিয়া হৈ হৈ করে বলে উঠল, কি, আমি খালা হব? ও বাবু, তুমি মা হবে? আমি খালামণি হব? আল্লাহ, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। এই অন্তু, একটু চিমনি কাটো না। হাত বাড়িয়ে অন্তুর সামনে ধরল। অন্তু শান্ত চোখে তাকালো তার দিকে। প্রিয়ার হঠাৎ মনে পড়ে গেল তাদের সম্পর্ক এখন আর তরল নেই, খুব জটিল হয়ে গেছে। এই সম্পর্কে মজা যায় না, আনন্দ যায় না। সহসা হাতটা নামিয়ে ফেলল সে। হৈ হুল্লোড় থামিয়ে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। এতজনের খুশির মাঝে, এত কথার মাঝে হঠাৎ প্রত্যয় সাহেব সকলকে রুম থেকে বেরিয়ে যেতে বললেন। পুষ্পর সঙ্গে নাকি তার একার কিছু কথা আছে। এ নিয়ে সবাই দ্বিধাদ্বন্দ্ব করে শেষে রুম থেকে বেরিয়েই গেল তাদের একা ছেড়ে। যদিও পার্থ যেতে চাইছিল না, তবে পুষ্প চোখ দিয়ে আশ্বাস দেয় সেও বেরিয়ে যায়। কিছুক্ষণের মাঝে প্রত্যয় সাহেব বেরিয়ে এলেন রুম থেকে। তার যা যা জানার ছিল সব জেনে গেছেন। মেয়ে সুখে আছেন শুনে তিনিও খুশি। নিচে এসে পার্থর কাছে মাপও চাইলেন তিনি, তবে পার্থ আটকে দিল। দোয়া চাইল তাদের জন্য। এবার সবাইকে রেখে সে নিজেও চলে গেল উপরে। সবাই দেখে নিয়েছে পুষ্পকে। এবার তার স্বামী স্ত্রী একটু আলাদা কথা বলুক। ততক্ষণে নিচেই সবাই মিলে আবারও রান্না বান্নার কাজ করবেন। পুষ্প যা খেতে চায় তাই রান্না হবে। আবার সকালে তো কেউ ঠিকঠাক নাস্তা করতে পারেনি। এবার সুসংবাদ শুনে কবজি ডুবিয়ে খাবে। মিষ্টির অর্ডার দিয়েছেন আগেই। খুশিতে তারা কী রেখে কী করবে সেটাই ভেবে ভেবে যেন দিশেহারা সকলে। পার্থ রুমে পৌঁছেই প্রথমে দরজা আটকে দিল। পুষ্প সেভাবেই বসে আছে বিছানায়, চোখে তার খুশির জোয়ার। পার্থ এগিয়ে গিয়ে বসলো তার সামনে। আঙুল দিয়ে চোখের পানি মুছিয়ে দিল। কম্পনরত অশ্রের ছোট্ট উষ্ণতার স্পর্শ এঁকে দিল। উত্তেজনায় পার্থর চোখে জল চলে আসে। সে নিজের হাত নিয়ে রাখল পুষ্পর মেদহীন পেটে। পরম মায়াভরা কণ্ঠে বলে উঠল, আমাদের ছোট্ট একটা কথাই যথেষ্ট ছিল পুষ্পর খুশি উপচে পড়ার। কাঁদতে কাঁদতে মাথা উপনিস ঝাঁকিয়ে বোঝালো, হ্যাঁ আমাদের। দুহাত বাড়িয়ে দিল পার্থর উদ্দেশ্যে। দুহাতের ফাঁক গলে সামনে এগিয়ে আলতো করে পার্থ জড়িয়ে ধরল তাকে। ঘাড়ে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ মাই ফ্লাওয়ার, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস হ্যাপিনেস। এরপর হালকা ছেড়ে দিয়ে আবার দীর্ঘ চুমন আঁকে পুষ্পর কপালে। অতঃপর কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে বলে, আমি বাবা হব ফুল, তুই মা হবি। এখানে আমাদের বাচ্চা, আমাদের আমাদের ভালোবাসা এখানে। পুষ্প দুহাত নিয়ে রাখলো পার্থর গালে। হাতে গরম তরল কিছু অনুভব হলো। বুঝলো তিনি প্রবল আবেগে বাধারা হয়ে গেছেন। কপাল থেকে কপাল উঠিয়ে চোখ রাখলো পার্থর চোখে। সে চোরের মতো অশ্রুশুদ্ধ চোখ লুকোতে ব্যস্ত হলো। পুষ্প হেসে অশ্রুসিক্ত নয়নে বলল, আপনি খুশি? পার্থ হাসি মুখে বলল, এটা আবার জিজ্ঞেস করার মতো কোনো প্রশ্ন নাকি? তুই আমার জীবনের সব থেকে বড় খুশি, আর আমাদের এই বাচ্চাটা আমার খুশির, আমাদের ভালোবাসার প্রতীক।
পুষ্প টলটলে জল সমেত ভাঙা গলায় আবদার করল। আমাকে একটু জড়িয়ে ধরবেন? এমন মায়াবী আদুরে আবদারে পার্থর হাসা ছাড়া উপায় নেই। জড়িয়ে ধরার জন্য নাকি আবদার করতে হয়। পার্থ তো পারলে তাকে সারাদিন জড়িয়ে ধরে শুয়ে থাকতো। পুষ্পর আবদারে তাকে সাথে সাথে বুকের মাঝে জড়িয়ে নিল। এর থেকে সুখ, এর থেকে শান্তি বোধহয় অন্য কিছুতে নেই। দুজনে নীরব হয়ে মুহূর্তটা উপভোগ করলো। বাবা মা হওয়ার সময়টা জীবনে কয়েকবার আসলেও প্রথম অনুভূতি প্রথমই হয়, যেটা জীবনে একবারই আসে। আলাদা অচেনা অজানা অনুভূতি তৈরি হয় যখন কেউ প্রথম মা বাবা হওয়ার সুযোগ পায়। এই সময়টা নষ্ট করার মতো সময় না। এই মোমেন্টটা তারা তাদের সর্বোচ্চটা দিয়ে উপভোগ করবে। সকাল সকালেই ঘুম ভাঙল চৌধুরী বাড়ির সকলের। পুরো বাড়িতে আনন্দের হিড়িক পড়ে গেছে। বাতাসে বাতাসে ছড়াচ্ছে খুশির সংবাদ। পার্থর বিয়ের খবর বাইরে জানাজানি হতেই অনেক সময় লেগেছে, কিন্তু এবার মনে হয় না খুব বেশি সময় লাগবে বাবা হওয়ার কথাটা ছড়াতে। আশরাফ সাহেব সকাল সকাল অফিসে মিষ্টি পাঠিয়ে দিয়েছে সকল স্টাফদের জন্য। এছাড়াও পাড়া প্রতিবেশীদের তো দেওয়া হয়েছে সেই কালকেই। আজ সকালে পার্থ তার পরিচিত ডক্টরের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। এখন হসপিটালের উদ্দেশ্যেই বেরিয়েছে দুজন। নতুন গাড়ি এখনও কেনা হয়নি, আপাতত বাইকেই চলছে। পুষ্পকে নিয়ে বাইকে করেই বেরিয়েছে, তবে বাইকের গতি দেখে মনে হচ্ছে কচ্ছপ হাঁটছে। তার উপর গরমের মধ্যে মাথায় পরিয়ে রাখছে ইয়া বড় হেলমেট। এইটুকু গতিতে ঠিকঠাক বাতাসও লাগছে না। উল্টো শহরের কোলাহল আর দূষিত পরিবেশের কারণে আরও গরম লাগছে। পুষ্প বিরক্ত হয়ে বলেই ফেলল,